নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বড় থেকে ছোট যেই হই না কেন ডিম কিন্তু খুবই পছন্দ করি। খুব কম লোক আছেন যারা ডিম পছন্দ করেন না। তো ডিম তো একই রকম আমরা ঝোল ঝাল রান্না করি বা ডিম কষা রান্না করি। আজকে আপনাদের সাথে ডিমের একটা দারুণ সিক্রেট মশলা দিয়ে ডিমের ঝোল তৈরি করব। এটা যদি রান্না করেন সারা ঘরময় এত গন্ধ বেরোতে শুরু করবে, এই সুগন্ধেই কিন্তু আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই দুর্দান্ত হয়। তো এর জন্য আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়ে ঠান্ডা জলে ডিমটা দিয়ে তারপর সেদ্ধ করবেন। তারপর গ্যাসটায় আগুন জ্বালাবেন, তাহলে ডিম কখনোই ফেটে যাবে না আর সুন্দরভাবে সেদ্ধ হবে। আর যখন ডিমের জলটা হালকা গরম হতে শুরু করবে তখন গ্যাসটা কিছুক্ষণের জন্য যদি অফ করে দিতে পারেন, তাহলে অফ করে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবেন। তারপর কিছুক্ষণ পরে আবার গ্যাসটা জ্বালিয়ে দেবেন, মিনিমাম 5 মিনিট পরে। তাহলে কিন্তু ডিম একদমই ফেটে যাবে না। বা অনেক সময় হয় ডিম, অনেক সময় আমরা চোখে দেখতে পাই না, ডিম ফুটো থাকে, যার কারণে ডিম থেকে কিন্তু ডিমটা একদম ভাঙাচোরা মতন ফেটে একদম বেরিয়ে যায়, ঠিকঠাক মতন সেদ্ধ হয় না। তো সেক্ষেত্রে এইভাবে যদি আপনারা ডিম সিদ্ধ করেন, ডিম কিন্তু কখনোই খারাপভাবে সেদ্ধ হবে না, একদম সবগুলোই আস্তে আস্তে থাকবে। তো ডিমগুলোকে খুব ভালো করে ছুলিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হতে দেব, খুব বেশি আগুন গরম করার দরকার নেই। এরপর এখানে ডিমের সাথে আমি কিছু আলুও কেটে নিয়েছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে ডিমের সাথে আলু কিন্তু বেশ ভালোই লাগে। আর আলুটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, তো আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। এবার একটু ডিমের গায়ে চিড় লাগিয়ে নিচ্ছি, যাতে করে ডিমের মধ্যে সুন্দর মতন মশলা ঢুকে যায় আর ডিমটা খেতে খুব ভালো লাগে। তো দেখুন, এইভাবে করে চিড় লাগিয়ে নিলে ডিমের মধ্যে কিন্তু ঠিকঠাক মতন ঝোলের স্বাদটা মেশে। আর না হলে ডিমের ভিতরটা একদম সেদ্ধ ডিমের মতনই লাগবে, আর খেতে একদম সেদ্ধ ডিমের মতন লাগবে। এই জন্য এটাকে চিড় লাগিয়ে নিতে হবে। এবার দেখুন, এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার ডিমটাকে আমি ভেজে নেব। তার আগে তেলের মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য হলুদ। হলুদটা কিন্তু দেওয়ার সাথে সাথেই এখানে ডিমগুলিকে ছেড়ে দেবেন, না হলে হলুদটা পুড়ে গিয়ে একদম কালো হয়ে যাবে। তো এখানে ডিমগুলি দিয়ে দিচ্ছি। ডিমগুলিকে খুব বেশি ভাজা ভাজা করব না, কারণ খুব বেশি ভাজা ভাজা করলে ডিমের বাইরের যে সাদা অংশটা একটা চামড়া চামড়া মতন হয়, যেটা খেতে ভালো লাগে না। এই জন্য জাস্ট একটু অল্প হালকা দাগ লাগবে তেমনভাবেই কিন্তু ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজার সময় এখানে আলুগুলিকেও দিয়ে দিলাম। এর কারণ হলো ডিমটা ভাজতে ভাজতে তেলটা আরও বেশি পুড়ে যাবে, তখন ওই পোড়া তেলে আলুগুলি ভাজলে খেতে ভালো লাগবে না, অথবা যদি আমরা তরকারি রান্না করি তাহলেও ভালো লাগবে না। তো দেখুন, ডিমটাকে এর থেকে বেশি আমি আর ভাজবো না। এরপর আমি ডিমগুলিকে তুলে নেব। ডিমের গায়ে কিন্তু মোটামুটি দাগ লেগে গেছে, তো এখানে এই জন্য আমি ডিমগুলিকে এক এক করে তুলে নেব। খুব বেশি ভাজা করব না, খুব বেশি ভাজা করলে ভালো লাগে না। দেখুন, চারিদিকটাই কিন্তু হলুদ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে বাইরের গাটা একদম চামড়া চামড়া মতন হয়ে যাবে। তো ডিমগুলিকে তুলে নিয়ে এরপর আমি আলুগুলিকে খুব ভালো করে একটু ভেজে নেব। এখানে আলুর গায়ে যতক্ষণ না একটু দাগ দাগ মতন লাগবে ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো করে একটু টাইম নিয়ে ভেজে নেব। এটাকে একটু ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন, যাতে করে আলুটা একদম সেদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি তরকারিটা রান্না হয়ে যায়। আমি কিন্তু ঢাকা দিয়েই সেদ্ধ করে ভেজে নিয়েছি। এতে করে আমার তরকারিটা রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এবার আবারও একটু কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম। এইবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি, 2টো লবঙ্গ আর একটা এলাচ। এলাচটাকে ফাটিয়ে দেবেন। তারপরে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, আর এরপরে মিডিয়াম সাইজের একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখুন, এখানে পেঁয়াজটা কিন্তু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন, পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে তারপরে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেটে রাখা আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা যেহেতু শিলনোড়াতে বেটেছি, এই জন্য এর মধ্যে কিন্তু কোনো রকম জল দিইনি। তো আপনারা সেই কোয়ান্টিটি অনুসারেই
যদি আপনারা মিক্সিতে পেস্ট করেন তাহলে এর থেকে একটু বেশি পরিমাণে অ্যাড করবেন, যেহেতু মিক্সিতে কিন্তু একটু জল দিয়ে তারপরে এটাকে পেস্ট করতে হয়, এর জন্য আপনারা এটাকে একটু সেই অনুসারে কোয়ান্টিটিটা দেবেন। এরপর আমি এখানে কুচানো টমেটো দিয়ে দিলাম। আপনারা টাইম বাঁচানোর জন্য টমেটো এবং আদা রসুন সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, তবে মিক্সিতে পেস্ট করে রান্না একরকম লাগে, আর এইভাবে কিন্তু শিলনোড়ায় বাটা এবং হাতে কুচানো মশলা তৈরি করা মানে মশলা দিয়ে রান্না অন্যরকম লাগে। যেমন পেঁয়াজটা হাতে কুচিয়ে নিয়েছি, আর এখানে টমেটোটাও হাতে কুচিয়ে নিয়েছি। তো এই তরকারি কিন্তু আবার অন্যরকম লাগে। আমি সবসময় যখন রান্না করি এইভাবেই কিন্তু রান্না করি, এভাবে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে করে এখানে আদা রসুন সেটা পুড়ে না যায়, আর এখানে টমেটোটাও যাতে পুড়ে না যায়। এরপর দিয়ে দিলাম লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো দেখুন এখানে মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। এরপর আমি এর মধ্যে জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মিট মশলাটা দিয়ে এখানে আমি প্যাকেটের মশলা দিচ্ছি, বাড়িতে তৈরি যদি মিট মশলা থাকে তাহলে দিতে পারেন, তাহলেও খুবই ভালো লাগবে। তো এবার এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখুন জল কিন্তু একদম কমে গেছে, শুধু তেল চুপচুপ করছে, মানে বুঝতে হবে মশলা একদম কষানো হয়ে গেছে। এবার এই অবস্থাতে আমি এর মধ্যে আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে আরেকটু সময়ের জন্য কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষানো হবে তত কিন্তু ভালো লাগবে। ডিমের ঝোল এত ভালো হবে খেতে, বুঝতেই পারবেন না মাংস খাচ্ছেন না নিমন্ত্রণ বাড়ির কোনো মাছের ঝোল খাচ্ছেন, এতটাই ভালো লাগে। তো দেখুন এর জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। স্কিপ করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, আর এই অনুসারে বানাতেও পারবেন না। তো দেখুন এরপরে আমি এর মধ্যে ডিম আলু যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দেখতেই পেলেন এর মধ্যে কিন্তু কোনো রকম খুব বেশি কিছু কোনো রকম মশলা দিইনি, হাইফাই কোনো মশলা দিইনি, সাধারণ ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু তৈরি করছি। আর এখানে কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করিনি, আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই আজকের পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করব। এরপর এর মধ্যে জল দিয়ে দিলাম, ডিম আর আলুটাও মশলার সাথে একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা আপনাদের পরিমাণ অনুসারে দেবেন, যদি ঝোল একটু পাতলা পাতলা খেতে পছন্দ করেন তাহলে আরও একটু জল দেবেন, আর যদি মিডিয়াম না ঘন না পাতলা এইভাবে তৈরি করতে চান তাহলে এরকম জল দিলেই হবে। এবার কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম। আর যেহেতু আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো ভাজার সময়, তো সেই জন্য এই মশলাটা ডিমের ঝোল তৈরি হতে কিন্তু খুব বেশি টাইম নেবে না। এবার একটু ফুটতে দিলাম, আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। এটাই হলো সেই সিক্রেট মশলা। এর জন্য এখানে মৌরি দিয়ে দিলাম, মৌরি দেওয়ার পর দিয়ে দিলাম গোটা জিরে। এটা যেহেতু আমি শিলনোড়ায় বেটে নেব এজন্য সব মশলা কিন্তু একদম কম কম দিয়েছি। এখানে দিলাম ধনে গুঁড়ি আর দিয়ে দিলাম রাঁধুনি। এই মশলাগুলি একটু পরিমাণে কম দেবেন, না হলে কিন্তু যখন রান্না করবেন বা সেই রান্নার মধ্যে যদি একদম অনেকটা মশলা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আবার ভালো লাগবে না। মশলাটার কোয়ান্টিটি কিন্তু একটু খেয়াল রাখতে হবে, খুব বেশি মশলা দিলে হবে না। এই মশলা এতটাই সুন্দর গন্ধ বের হয়, এই মশলা আপনারা যদি একদম অল্প পরিমাণ দেন তাতেও খুব সুন্দর গন্ধ বেরোবে। তো দেখুন আমি একটু আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আর দেখুন তেল কিন্তু সাইডে সাইডে সরে গেছে, বুঝতে হবে ঝোল একদম রেডি, শুধু আলুটা মোটামুটি সিদ্ধ হওয়ার টাইম দিতে হবে, যেহেতু আলুটা একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আলুর গা ভেঙে গেছে, আলুর গা ভেঙে গিয়ে ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এইবার শিলনোড়াতে আমি যে গোটা মশলাগুলি করে নিয়েছিলাম সেটা বেটে নিয়েছি, বেটে নিয়ে এবার এটার সাথে মিশিয়ে নেব। একদম নামানোর আগেই এটা মেশাতে হবে। তো এইভাবে মিশিয়ে তারপরে আর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট একদম মিশিয়েই কিন্তু নামিয়ে দিতে হবে। এভাবে করে তৈরি করবেন, দেখবেন ঘরে কেমন সুগন্ধ ছড়িয়ে যায়। সবাই এসে এসে জিজ্ঞাসা করবে আপনি কী রান্না করছেন, এতটাই সুন্দর গন্ধ বের হয়।
তো দেখুন আমি একটা বাটিতে তুলে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। যারা প্রথম থেকেই পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই পাশে থাকুন, আমি আপনাদের পাশে আছি। আজকের মতন টাটা।